হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, এখন আমরা ক্লাস 10-এর আয়তঘন চ্যাপ্টারের 24-এর দাগের এবং 25-এর দাগের অঙ্কগুলো দেখব। প্রথমে দেখো 24-এর 1 নম্বর বলা আছে যে একটি সমকোণী চৌকোলাকৃতি বাক্সের ভেতরের আয়তন 440 ঘন সেমি এবং ভেতরের ভূমিতলের ক্ষেত্রফল 88 বর্গ সেমি। বাক্সটির ভেতরের উচ্চতা ড্যাশ অথবা উচ্চতা নির্ণয় করো। দেখা যাচ্ছে এ 4 সেমি, বি 5 সেমি, সি হচ্ছে 3 সেমি এবং ডি হচ্ছে 6 সেমি। তাহলে কোনটি আমাদের উত্তর তা আমরা নির্ণয় করব। দেখো যেহেতু এখানে বাক্সটির উচ্চতা নির্ণয় করতে বলছে, তো আমরা ধরব যে ধরি উচ্চতা অথবা বাক্সটির উচ্চতা সমান সমান এক্স সেমি। এককটা সেমি দেওয়া আছে, আমরা এক্স সেমি ধরে নিলাম। এবং এখানে দেখো বাক্সটির ভূমিতলের ক্ষেত্রফল দেওয়া আছে 88 বর্গ সেমি। তাহলে তোমরা জানো যে আয়তনের সূত্র হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে আমরা প্রথমে লিখব আয়তন সমান সমান ভূমিতলের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তো দেখো বইয়ে দেখো আয়তন দেওয়া আছে 440 ঘন সেমি, তাহলে আমরা আয়তনের জায়গায় আমরা 440 লিখব। সমান সমান ভূমিতলের ক্ষেত্রফল দেওয়া আছে 88 ইন্টু আমরা উচ্চতা ধরছি এক্স। এখান থেকে আমরা এক্স এর মানটা নির্ণয় করে নিয়ে আসবো। তো দেখো বা এক্স সমান সমান যদি ডান দিকে আমরা এক্স লিখে দিই, তাহলে এখানে 88 ডান দিকে গুণ আছে, এদিকে এসে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 440 তার নিচে আসবে 88 ইকুয়াল টু হয়ে যাবে এক্স। এখন আমরা এটিকে কেটে দেব। দেখো 4 দিয়ে কাটতে পারি, 4 2 8, 4 2 8। এখন 4 অক্ষে 4, 4 অক্ষে 4, 0 অর্থাৎ 110/22। আমরা আবার এখন লিখি এক্স সমান সমান 110/22। এখন আমরা এটিকে দেখো 2 দিয়ে কাটতে পারি অথবা 11 দিয়ে কাটতে পারি। দেখো 11 2 22 এবং 11 অক্ষে 11, 0, 11 10 110 হয়ে গেল। আবার 5 2 হচ্ছে 10। তোমরা এখানেও কাটতে পারো, এখানে জায়গা শর্ট দেখে আমি এখানে করে দিলাম। তো দেখো আমরা এক্স সমান সমান কি পেয়ে গেলাম, অনলি 5। এককটা আমরা ধরছিলাম সেমি, তো আমাদের উত্তর পেয়ে গেলাম বাক্সটির উচ্চতা হচ্ছে এক্স সেমি অর্থাৎ 5 সেমি। তো লিখব এটি হচ্ছে আমাদের বি নাম্বারের সাথে ম্যাচ করতেছে। তো লিখব সুতরাং বাক্সটির উচ্চতা বা নির্ণেয় বাক্সটির উচ্চতা, নির্ণেয় বাক্সের উচ্চতা সমান সমান 5 সেমি। এটি হচ্ছে অ্যান্সার। তারপরে দেখো 2 নম্বর বলা আছে যে একটি আয়তঘনাকার গর্তের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 12 মিটার, গভীরতা 16 মিটার। ওই গর্তের মধ্যে 5 মিটার দৈর্ঘ্য, 4 মিটার প্রস্থ এবং 2 মিটার পুরু তক্তা রাখা যাবে কতগুলো? এ হচ্ছে 190, বি হচ্ছে 192, সি হচ্ছে 184 এবং ডি হচ্ছে 180। তো আমরা দেখব যে কয়টি তক্তা আমরা এখানে রাখতে পারি, অর্থাৎ আয়তঘন গর্তের মধ্যে কতগুলো তক্তা আমরা রাখতে পারবো তা আমরা নির্ণয় করব। প্রথমে আমরা ধরে নিই যে ধরি এক্সটি তক্তা রাখা যাবে। ধরি এক্সটি তক্তা রাখা যাবে, আমরা এক্সটি তক্তা রাখতে পারবো ধরে নিলাম। তো এখন দেখো এখানে বইয়ে দেওয়া আছে যে আয়তঘনাকার গর্তের দৈর্ঘ্য 40, প্রস্থ 12 এবং গভীরতা 16। তো গর্তটির আমরা আয়তন নির্ণয় করতে পারবো। তো লিখি গর্তের আয়তন সমান সমান, দেখো গর্তের আয়তন কি হবে, ওই গর্তের মধ্যে এক্সটি আমরা তক্তা রাখতে পারবো, তাহলে এক্সটি তক্তার যা আয়তন হবে তা গর্তের আয়তনের সমান হবে। তো আমরা লিখতে পারি যে গর্তের আয়তন সমান সমান এক্সটি তক্তার আয়তন, এক্সটি
তক্তার আয়তন। তো দেখো এখানে আমরা গর্তের আয়তনের সূত্র বসিয়ে দেব বাঁদিকে। তাহলে আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 40, প্রস্থ হচ্ছে 12 এবং গভীরতা হচ্ছে 16। সবগুলো একক মিটারই আছে, তো আমাদের এখানে কোনো চেঞ্জ হবে না। এখানে এক্সটি তক্তার আয়তন অর্থাৎ এক্স ইন্টু হবে একটি তক্তার আয়তনের সূত্র হবে দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার একটি তক্তার দৈর্ঘ্য, প্রস্থ 4 এবং গভীরতা বা পুরু হচ্ছে 2 মিটার। তাহলে আমরা লিখব 5 ইন্টু 4 ইন্টু হচ্ছে 2। তো এখান থেকে আমরা কেটে এক্সের মান আমরা বের করতে পারবো, অর্থাৎ কতগুলো তক্তা রাখতে পারবো তা আমরা বের করতে পারবো। তো আমরা প্রথমে দেখো এখানে এক্স এদিকে গুণ আছে, সংখ্যাগুলো এই বাদিকে আসলে ভাগ হয়ে যাবে। তো আমরা লিখতে পারি, একবারে আমরা লিখে দিচ্ছি এক্স সমান হয়ে যাবে এদিকে হচ্ছে 40 ইন্টু 12 ইন্টু 16 এবং নিচে চলে আসবে 5 ইন্টু 4 ইন্টু 2, অর্থাৎ এদিকে এক্সের সাথে গুণ ছিল, এটা পরে এসে ডান দিক থেকে বাদিকে আসলে কী হবে, ভাগ হয়ে যাবে, তাই আমরা ভাগ করে নিলাম বা নিচে লিখে দিলাম। তো দেখো 5 আসলে 40 হয়ে যাবে, আবার 4 2 8, আবার এখানে দেখো 6 2 12, অর্থাৎ আমরা কি পেলাম, বা এক্স সমান দেখো 6 2 হচ্ছে 12 আর 16, 12 আর 16 আমরা এখন গুণ করে নেব। দেখো 16 2 হচ্ছে 32, 16 কে 16 অর্থাৎ 2, 6 3 9 1, অর্থাৎ 192 আমরা কি পেলাম, এত টি হবে 192 টি 192, এত টি আমরা কি তক্তা পেয়েছিলাম। তাহলে লিখব সুতরাং নির্ণেয় 192টি তক্তা রাখা যাবে। তো এটি হচ্ছে আমাদের কিন্তু অ্যান্সার। 3 নম্বর দেখো বলা আছে যে একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার, তো ঘনকটির আয়তন কত হবে, তো আমরা নির্ণয় করব। এখানে উত্তর সংখ্যা দেওয়া আছে, দেখো পার্শ্বতলের সংখ্যা হচ্ছে 4টি। তোমরা জানো যে একটি ঘনকের পার্শ্বতল 4টি থাকে, তো এখানে পার্শ্বতলের ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে 256। এখন আমরা আয়তন নির্ণয় করব। তো দেখো এখানে যেহেতু ঘনকটির বাহুর দৈর্ঘ্য বলা নাই, তো আমরা প্রথমে ঘনকের বাহুর দৈর্ঘ্য, তো প্রথমে লিখব ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য, ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান সমান এ একক, সরি এখানে এককটি দেওয়া আছে মিটার আছে, অর্থাৎ এ মিটার। তো দেখো একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে একটি তলের ক্ষেত্রফল কী হবে, দেখো একটি তল হচ্ছে এরকম, চারিদিকেই এ হবে, সব দিকেই এ। তো তোমরা জানো এটা একটা বর্গক্ষেত্র, একটি ঘনকের একটি তল হচ্ছে বর্গক্ষেত্রের মতো, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু গুণ বাহু, অর্থাৎ এ বাহু হলে তার ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার, অর্থাৎ এ গুণে এ স্কোয়ার হয়ে যাবে। তাহলে একটি তলের ক্ষেত্রফল যদি এ স্কোয়ার হয় এবং একটি ঘনকের তল হচ্ছে 4টি, তাহলে 4 দিয়ে গুণ হবে, অর্থাৎ 4 স্কোয়ার হয়ে যাবে একটি ঘনকের, একটি ঘনকের 4টি পার্শ্বতলের ক্ষেত্রফল। তো আমরা লিখব 4টি, সুতরাং 4টি পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান 4 ইন্টু কী হবে, স্কোয়ার হয়ে যাবে, কারণ বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে এ দিয়ে একে গুণ করলে তো এ স্কোয়ার, অর্থাৎ বর্গক্ষেত্রের একটি তলের ক্ষেত্রফল স্কোয়ার হয়ে যাচ্ছে এবং 4টি তলের ক্ষেত্রফল হবে 4 ইন্টু স্কোয়ার, এত হচ্ছে বর্গ মিটার। তো দেখো এখন বইয়ে 4 ইন্টু পার্শ্বতলের ক্ষেত্রফল অর্থাৎ 4 স্কোয়ার আমরা যে পেলাম, এখানে যে 4 স্কোয়ার এটা গুণ করে পেলাম, এটি কি আছে, এটি কিন্তু আমাদের বইয়ে দেওয়া আছে 256। তো আমরা লিখব অতএব প্রশ্নানুসারে, দেখো প্রশ্নানুসারে লিখব যে 4 স্কোয়ার সমান হচ্ছে 256, অর্থাৎ বইয়ে দেওয়া আছে 256। এখন আমরা এখান থেকে এর মানটা নির্ণয় করব। তো প্রথমে লিখব স্কোয়ার সমান দেখো কি হচ্ছে 256/4 হয়ে যাবে, কারণ এখানে দেখো
নিচে এদিকে এ স্কোয়ারের সাথে গুণ আছে, এদিকে এসে ভাগ হয়ে গেল 4টা। এখন দেখো 4 দিয়ে আমরা এটাকে কাটতে পারি। তো এখানে দেখো 4 6 24, হাতে 1 আছে, 16 হয়ে গেল, 4 4 16। অর্থাৎ স্কোয়ারের মান আমরা যদি 64 পাই, তাহলে এ আমরা কি পাবো? স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 64, বা এ সমান হচ্ছে √64, বা আমরা কি পাবো? 8 8 64, অর্থাৎ এ সমান আমরা পেয়ে গেলাম 8 মিটার। এককটা আমরা মিটার ধরছিলাম। তো আমরা এখানে কি নির্ণয় করতে বলছে আমাদের? হচ্ছে ঘনকটির আয়তন কত। তো ঘনকের বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি এ। এখন আয়তনের সূত্র হচ্ছে এ কিউব। তো আমরা লিখব সুতরাং নির্ণেয় ঘনকের আয়তন, নির্ণেয় ঘনকের আয়তন সমান সমান এ কিউবের পরিবর্তে আমরা লিখব 8 কিউব ঘন মিটার। অর্থাৎ 3টা 8 গুণ করে গুণ করে নিচ্ছি, 8 × 8 × 8, অর্থাৎ 8 8 64, 64-এর সাথে 8-এর গুণ, 64কে যদি 8 দিয়ে গুণ করি, দেখো 4 8 32, 2 হাতে থাকলো 3, 6 8 48, আর 3 49, 50, 51, অর্থাৎ 500 আমরা কি পেয়ে গেলাম? 12 ঘনমিটার পেয়ে গেলাম। তো আমরা লিখব 512 ঘনমিটার। তো এটি কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। এটি হচ্ছে 3 নম্বরের উত্তর। এখন 4 নম্বর দেখো, বলা আছে যে দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? অর্থাৎ এখানে আয়তনের অনুপাত দেওয়া আছে এবং সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত আমরা নির্ণয় করব। তো দেখো এখানে যেহেতু বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই, তো প্রথমে আমাদের ঘনক দুটির বাহুর দৈর্ঘ্য আমাদের ধরে নিতে হবে, তারপরে আমরা আয়তন নির্ণয় করব। তো প্রথমে লিখব যে ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ এবং বি এত একক। আমরা এ এবং বি একক ধরে নিলাম বাহুর দৈর্ঘ্য। তো এখানে আমরা আয়তন নির্ণয় করতে হবে। এখন আমাদের যেহেতু আয়তন অনুপাতে দেওয়া আছে, তো আমরা লিখব সুতরাং তাদের আয়তন সমান সমান, তো বাহুর দৈর্ঘ্য এ হলে প্রথমটির আয়তন হবে এ কিউব ঘন একক, এবং দ্বিতীয়টির আয়তন হবে বি কিউব ঘন একক। তো এখন আমরা এ কিউব ইস্টু বি কিউব যদি করি, তো লিখব আমরা সুতরাং এ কিউব ইস্টু বি কিউব, এটার মান বইয়ে দেওয়া আছে 1:27, 1:27, অর্থাৎ 1:27। দেখো, তো এখান থেকে আমরা এ বি মানটা বের করে নিয়ে আসবো। তারপরে আমরা কি করব? তাদের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র বসিয়ে দেব। তো এখানে দেখো, আমরা অনুপাত মানে আমরা বাই করতে পারবো। আমরা অনুপাতের চাপটা যখন করব পরের পার্টে, তোমরা শিখবে যে অনুপাত মানেই বাই করে দেওয়া যায়। তো আমরা লিখব এটাকে এ কিউব, এবং অনুপাতের পরিবর্তে আমরা এখানে নিচে বি কিউব লিখে দেব, এবং তেমনি এরকম করেও এটাও 1/27 হয়ে যাবে, অর্থাৎ বাই আকার হয়ে যাবে, অর্থাৎ ভাগ আকার হয়ে গেল। তো এখন দেখো, আমরা এ কিউবকে এ কিউবে লিখলাম, এবং বি কিউবকে বি কিউবেই লিখে রাখলাম, এবং এটাকে দেখো 1কে আমরা 1-এর কিউব লিখতে পারি, এবং 27কে দেখো 3-এর কিউব লিখতে পারি, অর্থাৎ 3টা 3-এর গুণ করে দেখো 27 হবে, 3 3 9, এবং 3 9 হচ্ছে 27, এবং 3টে 1-এর গুণ করে দেখো সেম হবে। 3টে কেন, তুমি 100টা 1-এর গুণ করলেও 1ই হবে। তো এখানে আমরা 3টি 1-এর কিউব কেন লিখলাম? সূত্র মেলানোর জন্য। সূচকের নিয়ম অনুযায়ী দেখো, এখানে আমরা দেখো এ বাই বি, তার আমরা কিউব লিখতে পারি, যেহেতু উপর নিচে কিউব আছে, তো এটাকে আমরা কমন নিয়ে সূচকের নিয়ম অনুযায়ী আমরা করতে পারি যে এ বাই তার কিউব, এবং এটাও দেখো এখানে একই নিয়মে 1/3 তার আমরা কিউব করতে পারি। তো আমরা এখন সূচকের নিয়ম অনুযায়ী এখানে সর্বোচ্চ ঘাত 3 আমরা যদি এলিমিনেট করে দিই, তাহলে আমরা এখান থেকে নির্ণয় করতে পারবো যে এ বাই বি ইকুয়াল টু আমরা কী পাবো? 1/3 পেয়ে যাব।
তো এখান থেকে আমরা এখন বলতে পারি যে a/b হচ্ছে 1/1:3। তো লিখব সুতরাং a/b সমান সমান হয়ে যাচ্ছে 1:3, অর্থাৎ যেটা আমরা ধরছিলাম বাহুর দৈর্ঘ্য, তো আমরা পেয়ে গেলাম 1:3 আসছে। এখন আমরা কি করব, সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করব। তো লিখব সুতরাং সমগ্রতলের ক্ষেত্রফল, সুতরাং তাদের লিখতে হবে, তাদের সমগ্রতলের ক্ষেত্রফল অনুপাত সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত আমরা নিচে লিখব। তো সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র তোমরা জানো, 6a² হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল, এবং প্রথমটার ক্ষেত্রে 6a² এবং দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে 6b², কারণ বাহুর দৈর্ঘ্য a এবং b আমরা ধরছি। তো আমরা এখানে দেখো 6 × a এর মান আমরা পেয়ে গেছি 1² 1 হয়ে যাবে, এর মান আমরা আগেই নির্ণয় করলাম 1, তাহলে স্কোয়ার আছে অর্থাৎ 1² লিখব। এখানে 6 × b এর মান হচ্ছে 3, অর্থাৎ 3² আসবে। তো আমরা লেখো 6 × 1² ভাঙলে 1ই হবে, একই হবে, এবং এখানে দেখো 6 × 3² ভাঙলে অর্থাৎ 3 × 3 = 9 হয়ে যাবে, অর্থাৎ 3² 9 হয়ে যাবে। তো আমরা এখানে দেখো এখানে 6 পেলাম, এবং এখানে 6 9 হচ্ছে 54 পেয়ে গেলাম। তো এখানে আমরা 6 দিয়ে আমরা কাটতে পারবো, দেখো মনে মনে 6 এবং হচ্ছে 6 9 54, আমরা কি পেলাম 1:9 পেলাম। তো এটি হচ্ছে আমাদের উত্তর। তো এটি কিন্তু আমাদের বইয়ের সি এর নাম্বারের সাথে ম্যাচ করলো। এখন 5 নম্বর দেখো বলা আছে যে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল s বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য হচ্ছে d একক হলে s এবং d এর মধ্যে সম্পর্কটি নির্ণয় করো। তো দেখো সমগ্রতলের ক্ষেত্রফল s এবং কর্ণের দৈর্ঘ্য হচ্ছে d, এবং আমাদের s ও d এর মধ্যে আমরা সম্পর্ক নির্ণয় করব। তো যেহেতু এটি ঘনকের অঙ্ক, তো প্রথমে আমাদের ঘনকের বাহুর দৈর্ঘ্যটি ধরে নিতে হবে, যেহেতু আমরা ঘনকের এখানে বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই। তো লিখব ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য, ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান সমান a একক, আমরা a একক ধরে নিলাম। তো দেখো আমরা এখন নির্ণয় করব যে সমগ্রতলের ক্ষেত্রফল। তো বাহুর দৈর্ঘ্য a হলে সমগ্রতলের ক্ষেত্রফল হয় 6a² হবে। তো আমরা লিখব সমগ্রতলের ক্ষেত্রফল সমান সমান 6a², এত বর্গ একক, অর্থাৎ এখানে সমগ্রতলের ক্ষেত্রফলটা বইয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে s। তো আমরা এখানে লিখলাম s সমগ্রতলের ক্ষেত্রফল s সমান সমান 6a², এবং আরেকটি মান আমাদের দেওয়া আছে যে কর্ণের দৈর্ঘ্য। তো আমরা লিখব ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য এটি দেওয়া আছে বইয়ে d, তাহলে আমরা লিখব d সমান সমান a√3। তোমরা জানো যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে a√3, তো এত একক হবে। তো এখন দেখো এবং s এবং d এর মধ্যে আমাদের সম্পর্ক নির্ণয় করতে হবে। তো আমরা লিখতে পারি যে সুতরাং s সমান সমান আমরা পেয়ে গেলাম 6a², এবং এদিকে আমরা d সমান সমান পেয়ে গেছি a√3। তো এখান থেকে আমরা দেখো এর মানটি নির্ণয় করে এখানে বসিয়ে দেব। তো এখানে যদি আমরা যদি আমরা ডান দিকে রেখে দিই, তাহলে a সমান সমান কী হবে, d/√3 হয়ে যাবে। দেখো এদিকে গুণ আছে √3, এদিকে এসে ভাগ হয়ে গেল, অর্থাৎ d/√3 আমরা কী পেলাম, এর মান পেয়ে গেলাম। তো ওটা 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম, এখানে এর মান আমরা এখানে এদিকে বসিয়ে দেব। তো আমরা দেখো লিখব বা s সমান সমান 6 × এর মান হচ্ছে d/√3, তার কি আছে স্কোয়ার আছে, যেহেতু এর স্কোয়ার অর্থাৎ এর মান হচ্ছে d/√3, তার আমরা এখন স্কোয়ার দিয়ে দেবো, এবং ব্র্যাকেটে লিখবো এটা ফ্রম 1 বা 1 থেকে পাই, 1 থেকে পাই। তো এখানে দেখো s সমান সমান এটাকে ভাঙলে হবে 6 × এখানে হোল স্কোয়ার ভাঙলে d² আসবে উপরে, এবং নিচে দেখো √3² ভাঙলে শুধু 3 হবে, কারণ দুটা √3 গুণ করলে রুট আউট হয়ে যাবে, শুধু 3 থাকবে। এবং এখানে দেখো 3 2 হচ্ছে 2, কেটে দিলাম, অর্থাৎ s সমান সমান আমরা কি পেয়ে গেলাম, দেখো s সমান সমান পেয়ে গেলাম 2d²। তো এটা কি হলো, s এবং d এর মধ্যে এটি কিন্তু সম্পর্ক, বা দেখো এটিকে সাজিয়ে লিখলে হবে, দেখো বা s সমান সমান আমরা 2d² পেলাম, বা আমরা d² সমান সমান পেতে পারি s/2, অর্থাৎ দেখো d² সমান সমান আমরা পাবো দেখো s/2,
টু, কারণ দেখো এখানে এই দুইটা ডি স্কোয়ারের সাথে গুণ ছিল এবং এদিকে আসে ভাগ হয়ে যাবে, অর্থাৎ s/2 সমান আমরা কি পেয়ে গেলাম, ডি স্কোয়ার। এটি কিন্তু এখানে ডি নাম্বারের সাথে ম্যাচ করছে। দেখো ডি নাম্বার বইয়ে বলা আছে যে ডি স্কোয়ার ইকুয়াল টু s/2, তো আমরা ডি নাম্বারের সাথে ম্যাচ করে গেলো, তো এটি হচ্ছে আমাদের কিন্তু অ্যান্সার, অর্থাৎ এটি হচ্ছে আমাদের এস ও ডির মধ্যে সম্পর্ক, অর্থাৎ ডি স্কোয়ার ইকুয়াল টু s/2। তারপরে দেখো বিয়ের দাগের অঙ্কগুলো বলা আছে যে নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা লিখি। তো 1 নম্বর দেখো বলা আছে যে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে, তা সত্য না মিথ্যা তা আমরা নির্ণয় করব। তো প্রথমে আমরা ঘনকটির বাহুর দৈর্ঘ্য ধরে নিই। তো লিখব ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান সমান a একক। তো আয়তন হবে a কিউব ঘন একক, কারণ আয়তনের সূত্র হচ্ছে a কিউব, এত এককটা হবে ঘন একক। তো এবং বলছে যে ঘনকটির বাহুর দৈর্ঘ্য কী করবো আমরা, এখন দ্বিগুণ করে দেবো, অর্থাৎ a ছিল বাহুর দৈর্ঘ্য, এখন দ্বিগুণ অর্থাৎ 2a হয়ে যাবে। তো লিখব আবার ঘনকের বাহুর দৈর্ঘ্য 2a একক হলে আয়তন লিখব, সুতরাং আয়তন সমান সমান আয়তনের সূত্র হচ্ছে a কিউব, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য তার কিউব, এবং এখন বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2a, তার হয়ে যাবে কিউব এত ঘন একক। তোমরা যদি আমার অঙ্কটির সূত্র না বুঝে থাকো তো প্রথম পার্টে দেখবে সূত্রগুলো, এখানে সূত্র বিষয়ে আলোচনা করা আছে সূত্র সম্বন্ধে, তো প্রথমে সূত্রগুলো দেখে নিও। তো এখানে দেখো আয়তনের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য তার কিউব, তো এখানে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2a, তার কিউব হবে সূত্র। এখন 2 এর কিউব ভাঙলে দেখো 2 2 4, 4 2 8 হবে, এবং a এর কিউব ভাঙলে হচ্ছে a কিউব, অর্থাৎ 8a কিউব ঘন একক আমরা কি পেলাম, ঘনকটির বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম, এবং অপরপক্ষে আগে পেয়েছিলাম a কিউব। এখন দেখো বইয়ে বলা আছে যে প্রথম ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে দ্বিতীয় ঘনকটির আয়তন, অর্থাৎ এই ঘনকটির আয়তনটা প্রথম ঘনকের আয়তনের 4 গুণ হবে, অর্থাৎ আমাদের দেখো a কিউবের সাথে এখানে 8 গুণ আছে, তো আমরা এটা কোনো সত্য হতে পারে না। তো আমরা ওদের হিসাবে আমরা লিখব, সুতরাং আমরা কি পেলাম, প্রথম ঘনকের আয়তন পেয়ে গেলাম a কিউব, এবং বইয়ে বলা আছে যে এটা কি হবে 4 গুণের সমান হবে। আমরা এখানে কি পেলাম, a কিউবের জায়গায় দেখো 8 ইন্টু a কিউব পেলাম, তো a কিউব সমান সমান 8 ইন্টু a কিউব, অর্থাৎ প্রথম ঘনকের আয়তন যা পেয়েছিলাম তা দ্বিতীয় ঘনকের ক্ষেত্রে আয়তন বৃদ্ধি করার ফলে, অর্থাৎ দ্বিতীয় ঘনক ধরলাম এটাকে, দ্বিতীয় ঘনক কি পেলাম 8 গুণ হয়ে গেল, আয়তন প্রথমটির থেকে 8 গুণ হয়ে গেল, এবং বইয়ে বলা আছে যা, তো এটা কি 4 গুণ বলা আছে, তো এটা কি বিবৃতিটি কি হবে, মিথ্যা হবে। তো লিখব অতএব এই বিবৃতিটি মিথ্যা, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে 2 নম্বর দেখো বলা আছে যে বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেমি উচ্চতার হলে বৃষ্টির জলের আয়তন 1000 ঘনমিটার দেওয়া আছে, তা সত্য না মিথ্যা আমরা যাচাই করব। এখানে উত্তর সংকেত দেওয়া আছে, দেখো 1 আর দেওয়া আছে 100 বর্গমিটার, এবং 1 হেক্টর সমান 100 আর দেওয়া আছে। তো দেখো আমরা সত্য না মিথ্যা যাচাই করে নেই। তো এখানে দেখো দেওয়া আছে যে 1 হেক্টর সমান 1 হেক্টর সমান, বইয়ে দেওয়া আছে যে 100 আর, এখন আমাদের নির্ণয় করতে হবে 2 হেক্টর জমি, অর্থাৎ 2 হেক্টর সমান সমান, তাহলে কি হবে 2 দিয়ে গুণ হবে, অর্থাৎ 2 ইন্টু 100 অর্থাৎ 200 হয়ে যাবে, 200 আর, অর্থাৎ 2 হেক্টর হচ্ছে 200 আর। তো আবার এখানে দেখো 1 আর দেওয়া আছে 100 বর্গমিটার, 1 আর দেওয়া আছে সমান 100 বর্গ মিটার। তো এখানে দেখো 200 ইন্টু আর এর পরিবর্তে আমরা কি 1 আর সমান 100 বর্গমিটার, তাহলে এখানে একটি আরই তো আছে, তাহলে 1 আর এর পরিবর্তে আমরা কি লিখব,
ইন্টু 100 দিয়ে গুণ করব, ইন্টু 100 বর্গ এককটা হয়ে যাবে বর্গ মিটার। তো দেখো এখানে 2 দিয়ে যদি আমরা গুণ করি, অর্থাৎ 2 অক্ষে 2, 4টা শূন্য হয়ে যাবে গুণ করলে, এত বর্গ মিটার। তো এটি হচ্ছে বর্গ মিটার, যেহেতু এককটি আসছে তাহলে এটি কি হচ্ছে ক্ষেত্রফল হয়ে যাচ্ছে। এবং উচ্চতা দেওয়া আছে দেখো 5 সেমি, তাহলে সেমিটাকে আমাদের মিটারে আনতে হবে। তো মিটার সেমির সাথে ক্ষেত্রফলের সাথে যদি উচ্চতা গুণ করি তাহলে আমরা কী পাবো, আয়তন পেয়ে যাবো। তো আয়তনটা এখানে কিন্তু 1000 ঘনমিটার দেওয়া আছে। তো দেখো আমরা এখন লিখব যে জলের উচ্চতা দেওয়া আছে 5 সেমি। তো সেমিকে আমরা যদি মিটারে আনতে চাই তো মিলি সেন্টি ডেসিমি, অর্থাৎ সেন্টির থেকে মিটারে আসতে গেলে 100 দিয়ে আমাদের কী করতে হবে, ভাগ করতে হবে। অর্থাৎ 5 আমরা কি পেয়ে যাব, 100 মিটার পেয়ে যাব। তো এটাকে যদি আমরা এখন উচ্চতার সাথে অর্থাৎ ক্ষেত্রফলের সাথে গুণ করি, অর্থাৎ 2 হেক্টরটাই কিন্তু আমাদের ক্ষেত্রফল, যেহেতু বর্গমিটার একক আসছে। তো এটি হচ্ছে কিন্তু আমাদের 2 হেক্টর মানে কি, এটি কিন্তু হবে ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করলে আমরা আয়তন পাবো। এখন লিখব সুতরাং আয়তন সমান সমান, আয়তনের সূত্র হচ্ছে ক্ষেত্রফল, আমরা এখানে ক্ষেত্রফল লিখে দিই, ক্ষেত্রফল, এবং এখানে হচ্ছে উচ্চতা, তাহলে ক্ষেত্রফল আয়তনের সূত্র হচ্ছে ক্ষেত্রফল, এখানে 4টি শূন্য ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে 5/100, এত ঘন মিটার, বর্গ মিটার, এবং 1টি মিটার গুণ করে হচ্ছে ঘন মিটার, অর্থাৎ 3টি মিটার গুণ করলে ঘন মিটার হবে। তো এখন আমরা 0 0 কেটে দিলাম এবং গুণ করব, 5 2 হচ্ছে 10, এবং এখানে 2টি শূন্য, এত ঘন মিটার। তো 1000 ঘনমিটার কিন্তু বইয়ে দেওয়া আছে। তো এটি কি হলো, আমাদের আয়তনও কিন্তু 1000 ঘনমিটার আসলো, তাহলে এই বিবৃতিটি কি সত্য বলে বিবেচিত হলো। তো লিখব সুতরাং এই বিবৃতিটি সত্য। তো এটি হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার। তারপরে সি এর দাগে দেখো শূন্যস্থান পূরণ করতে বলছে, একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা ড্যাশটি হবে। তো তোমরা জানো যে একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা থাকে 4টি। তো আমরা এখানে লিখে নেব যে একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা হচ্ছে 4টি। তো তারপরে দেখো বলা আছে যে একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য সমান সমান ড্যাশ ইন্টু একটি ধারের দৈর্ঘ্য। তো জানো যে কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে a√2, অর্থাৎ ধারের দৈর্ঘ্য যদি a হয় তাহলে সূত্র আমরা আগেই শিখছি যে ধারের দৈর্ঘ্য ইন্টু √2 হয়ে √2 দিয়ে গুণ করলে, অর্থাৎ ধারের দৈর্ঘ্যকে √2 দিয়ে গুণ করলে আমরা কর্ণের দৈর্ঘ্য পেয়ে যাব। তো আমরা এখানে লিখে নিয়েছি যে একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য হবে √2 ইন্টু একটি ধারের দৈর্ঘ্য। এবং একইভাবে 3 নম্বর দেখো বলা আছে যে একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান হলে সেই ঘনবস্তুর বিশেষ নাম কি হয়, সেটি কিন্তু ঘনক হয়ে যাবে। কারণ সে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যদি সমান হয়ে যায় তাহলে আমরা সেটা আয়তঘন না হয়ে সেটা হয়ে যাবে ঘনক, এবং দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যদি সমান না থাকে তাহলে সেটা কি হয়ে যায়, সেটা আয়তঘন হয়ে যায়। তো আমাদের এই পার্ট আমাদের এই পর্যন্তই। এর পরের পার্টে দেখবা 25-এর অঙ্কগুলো পেয়ে যাবে।